আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কাবুলে বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে বহু হতাহত, বাংলাদেশিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জিয়া পাকিস্তানের এজেন্ট, অস্ত্র হাতে যুদ্ধ করার কোনো নজির নেই বললেন প্রধানমন্ত্রী। বিএনপির ডানে বামে জঙ্গিরা বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে কুশীলবদের বিচারের দাবি জোরালো করার আহ্বান। জাপানের দুই কন্যার সাথে বাবা মায়ের সাক্ষাৎ, ভারতীয় শিশুকে মায়ের হেফাজতে দিলেন আদালত। এবং করোনায় কমছে সংক্রমণ ও মৃত্যু, 24 ঘন্টায় 102 জনের প্রাণহানি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শুরুতেই আফগানিস্তান প্রসঙ্গ। আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে একটি প্রবেশ ফটকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটি আত্মঘাতী হতে পারে বলে মনে করা হচ্ছে। এই বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে 13 জন নিহত হয়েছে। তালেবানের এক কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়া তালেবানের নিয়োজিত নিরাপত্তা কর্মীদের কয়েকজনও আহত হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা জানান, আহতদের মধ্যে মার্কিন সেনার সদস্যরাও রয়েছে। তিনি বলেছেন, এই হামলার ঘটনায় হতাহতের পরিমাণ আরও বাড়তে পারে। কাবুল বিমানবন্দরে কয়েক ঘন্টার মধ্যে ভয়াবহ হামলা হতে পারে বলে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হ্যাপির আশঙ্কা প্রকাশের পরই এই হামলার খবর এলো। আফগানিস্তানে আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু দেশটিতে এখনও কোনো দূতাবাস না থাকায় সঠিক খবরও মিলছে না। তৃতীয় দেশ উজবেকিস্তানের সহায়তায় ফিরিয়ে আনার সব প্রচেষ্টা অব্যাহত আছে, এসব জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আর বলেন, কৌশলগত কারণে কিভাবে আনা হবে এখনই জানানো যাচ্ছে না। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। কাবুল পতনের পর আফগানিস্তান আবারও তালেবান নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক চুক্তিমতে দেশটিতে আটকে থাকা বিভিন্ন দেশের নাগরিকদের ফেরার সময় চলতি মাসের 31 তারিখ পর্যন্ত। এরপর আর সময় বাড়ানো হবে না, সাফ জানিয়েও দিয়েছে তালেবান। গণমাধ্যমে সঠিক খবর না আসায় সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে। সাউথ সুদান ও আফ্রিকার সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, 3 সপ্তাহ আগে ব্র্যাক কর্মীদের ফিরিয়ে আনার পরামর্শ দেওয়া হলেও সবাই ফিরেনি। এখন ওদের আমরা আনার চেষ্টা করতেছি, এবং আমরা কিভাবে কি করবো এটা বলতে চাই না, কারণ ওখানে খুব ফ্লুইড সিচুয়েশন। সো উই ডোন্ট ওয়ান্ট টু মেক এ বিগ হেল অফ ইট। টোটাল নাম্বার তো উই ডোন্ট নো। ওখানে কোনো আমাদের মিশন নাই। আমাদের উজবেকিস্তানের মিশন ওটা দেখভাল করে, এবং এতদিন ধরে তো খুব একটা, আর বাঙালিরা তো খবর দেয় না সে কোথায় থাকে। অস্থিরতা থাকায় প্রকৃত অবস্থা জানা যাচ্ছে না উল্লেখ করে মন্ত্রী জানান, আটকে পড়া সকল বাংলাদেশিদের যে কোনোভাবেই হোক ফিরিয়ে আনা হবে। আমার ওখানে অ্যাম্বাসেডার নেই, আমি ডেইলি খবর পাচ্ছি না। আর ওয়েস্টার্ন মিডিয়া থেকে যেটা পাচ্ছি সেইগুলো তো 1/3 আপনি বাদ দিতে পারেন অসত্য বলে। সো উই ডোন্ট নো মাচ অ্যাবাউট হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। পররাষ্ট্রমন্ত্রী এ সময় আরও জানান, সীমিত পরিসরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন। সাইডলাইন বৈঠক নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আসা খবর সঠিক নয় বলে মন্তব্য তার। ইউএনকে শুধু লজিস্টিক, ওই গড় বিল্ডিং নট নেসেসারি আমরা সব ইউএনের ভিতরে করি, অনেকগুলো বাইরে করি। এখানে আপনার কোন এক মিডিয়া বলছে আমরা নাকি ইউএনকে রিকোয়েস্ট করছি আর ইউএন নিষেধ করে দিই। ইম্পসিবল, সে কে নিষেধ করার? তবে এই বছরে যেহেতু কোভিডের কারণে ইউএন সীমিত আকারে সব কিছু করবে। সাউথ সুদানে কৃষিকাজে বাংলাদেশকে জমি লিজ দেওয়া সহ শ্রমিক নিতে আগ্রহী, এবং সাউথ আফ্রিকা তাদের দেশে পোশাক শিল্পের বিকাশে বাংলাদেশের সহায়তা চেয়ে প্রস্তাব দিয়েছে। সুদানের ফরেন মিনিস্টার এরা খুব পাওয়ারফুল। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় শোক দিবসের এক আলোচনায় তিনি বলেন, বিদেশি ঋণ ছাড়াই বড় প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। জিয়াউর রহমানকে পাকিস্তানের এজেন্ট উল্লেখ করে শেখ হাসিনা বলেন, খুনি জিয়া অস্ত্র হাতে যুদ্ধ করেছে, তার কোনো নজির নেই। প্রণব চক্রবর্তীর রিপোর্ট।
জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভা। বঙ্গবন্ধু এভিনিউয়ে অনুষ্ঠিত এ সভায় গণভবন থেকে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে ইতিহাসের মহানায়ক। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সহজ সরল ছিলেন, এরই সুযোগ নিয়ে তাকে হত্যা করেছে দেশ বিরোধীরা। আর এ পরিকল্পনায় যুক্ত ছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান যে কোনো ফিল্ডে কোথাও যুদ্ধ করেছে এরকম ইতিহাস কিন্তু শোনা যায় না। বঙ্গবন্ধু কিন্তু সবাইকে ফোন করেছিলেন। আব্দুর রাজ্জাকের সাথে কথা হয়, তোফায়েল আহমেদের সাথে কথা হয়, সেনাপ্রধান শফিউল্লাহর সাথে কথা হয়। সেনাবাহিনীরও যার যা ভূমিকা ছিল তারাও কিন্তু সঠিকভাবে করে নাই। এর পিছনের রহস্যটা কি, সেটাই কথা। বর্তমান সরকারের 12 বছরে যে উন্নতি হয়েছে, জিয়াউর রহমান এবং পরবর্তী ক্ষমতা দখলকারীরা 21 বছরেও তা করতে পারেনি বলে মন্তব্য করেন সরকার প্রধান। দারিদ্র্যের হার আমরা কমিয়ে 20 ভাগে আনতে সক্ষম হয়েছি। আমাদের মাথাপিছু আয় আজকে $2227 দাঁড়িয়েছে। বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র করা এবং এই যে স্বাধীনতা অর্জনটাই যে একটা ভুল দেখানো মানুষকে, সেই জন্য দেশের কোনো উন্নতি যারা এসছে, যে জিয়াই বলেন, এরশাদই বলেন, খালেদা জিয়া এরা কিন্তু করেনি। জিয়াউর রহমানের কবরকে কেন্দ্র করে বিএনপির বিশৃঙ্খলারও সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি। চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে যে মারামারি করলো বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই, জিয়া নাই, ওখানে জিয়ার লাশ নাই। তা তো ভালোই জানে, তাহলে আপনার নাটক করে কেন? ওখানে একটা বাক্স আনা হয়েছিল, আর সেখানে ওই বাক্সের ফাঁক থেকে যারা দেখেছে একটু, সেই এরশাদের মুখ থেকেই শোনা কমব্যাট ড্রেস পরা ছিল। জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট, তখন তো সে কমব্যাট ড্রেস পরে না। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, যে উদ্দেশ্য নিয়ে তারা 15 আগস্ট জাতির পিতাকে হত্যা করেছে, তাদের উদ্দেশ্য তো ছিল বাংলাদেশ ফেল রাষ্ট্র হোক, বাংলাদেশের স্বাধীনতা অর্জনটা ব্যর্থ হোক, স্বাধীনতার আদর্শগুলি ধ্বংস হয়ে যাক, সেটাই করতে দেব না। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপির ডানে বামে জঙ্গিরা অবস্থান করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরাই পরিকল্পিতভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। আরেক অনুষ্ঠানে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার পেছনের কুশীলবদেরও বিচারের আওতায় আনা দরকার। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। জাতীয় শোক দিবস উপলক্ষে প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বক্তৃতায় মন্ত্রী বলেন, যারা দেশের স্বাধীনতা চায়নি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আজকে মির্জা ফখরুল ইসলাম বলে যে আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধের চেতনাই ধারণ করে না। দুই পাশে জঙ্গিদের বসিয়ে, দুই পাশে যারা আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, এই স্লোগান দেয়, তাদেরকে বসিয়ে তাদের সাথে মিটিং করে বলে আওয়ামী লীগ চেতনা ধারণ করে না। ওনারাই চেতনা ধারণ করে। ওনারা কি, আমার প্রশ্ন হচ্ছে, ওনারা কোন চেতনা ধারণ করে? ফার্মগেটে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় যোগ দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। কথা বলেন 15 আগস্টের দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে অবহেলা ও গাফিলতির প্রসঙ্গে। শেখ মুজিবের দেওয়া স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি বিচার চাই। সেদিন খুনের সঙ্গে যারা জড়িত প্রত্যক্ষ, তার বাইরেও যারা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, যারা ষড়যন্ত্র জানার পরেও প্রতিকারমূলক কোনো ব্যবস্থা নেন নাই, এবং যারা বঙ্গবন্ধুর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই, তাদের গাফিলতির কারণে তাদের আমি আজকে বিচার চাই। কমিশন গঠন করে নতুন তদন্তে সব অপরাধীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান মন্ত্রী। ফৌজদারি কার্যবিধির 173-এর 3-এর খ ধারা অনুযায়ী নতুন করে তদন্ত করে ওদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে আবার তাদের অংশের বিচার করাও কিন্তু সম্ভব। আইনে কোথাও কোনো বাধা নাই। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 75-এ জাতির পিতাকে সপরিবারে হত্যার পর নানা প্রোপাগান্ডা চালিয়ে মুক্তিযোদ্ধাদেরকে দ্বিধাবিভক্ত করেছিল সামরিক শাসক জিয়াউর রহমান। সংবিধানের 4 মূলনীতি ছেঁটে ফেলে পাকিস্তানি মতাদর্শ প্রবর্তনে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়াজও ওঠেনি। সে সময় কর্নেল শওকত আলী নেতৃত্বে প্রতিবাদী মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা গর্জে ওঠে। 78-এর 26 আগস্ট প্রতিষ্ঠা হয় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ।
বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বাঙালি জাতির ইতিহাসে লজ্জা আর বেইমানির অধ্যায়ের শুরু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট থেকে। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর জয় বাংলা স্লোগান স্তব্ধ করে দিয়ে সংবিধান থেকে রাষ্ট্রীয় ৪ মূলনীতি ছেঁটে ফেলার ষড়যন্ত্র হয়। ক্ষমতা দখল করে খন্দকার মোশতাক, জেনারেল জিয়াউর রহমানরা পাকিস্তানি ভাবধারায় সরকার ব্যবস্থা গড়ে তোলে। জিয়াউর রহমানের সামরিক ও রাজনৈতিক পরামর্শক পাকিস্তান ফেরত এরশাদকে দেয়া হয় মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রধান উপদেষ্টার দায়িত্ব। প্রয়োজন অনুভূত হয়ে থাকলেও অতীতে সম্ভব হয়নি। স্বাধীনতার মূল মন্ত্র অর্থনৈতিক মুক্তি সামরিক স্বৈরাচারের জাতাকলে যখন পিষ্ট, হালুয়া রুটির লোভে দ্বিধা বিভক্ত মুক্তিযোদ্ধারাও চেতনা থেকে বিচ্যুত, তখন সাবেক সেনা কর্মকর্তা শওকত আলীর নেতৃত্বে ১৯৭৮ সালের ২৬ আগস্ট প্রতিষ্ঠা হয় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের। বঙ্গবন্ধু ও তাঁর সরকারের নামে প্রোপাগান্ডার বিরুদ্ধে প্রতিবাদ জোরদার হয়। বাংলাদেশ যখন পাকিস্তানি মনোভাবাপন্নদের দখলে চলে যাচ্ছিল এবং জয় বাংলা স্লোগানের স্থলে বাংলাদেশ জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদের সুরে প্রবর্তনের একটা অপপ্রয়াস চালানো হয়েছিল। ৭৮ সালে জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে মুক্তিযুদ্ধ সংসদের চেয়ারম্যান ছিলেন মাহফুজুর রহমান। মাহফুজুর রহমানের একটা অধ্যত্বপূর্ণ উক্তি তার মুখ দিয়ে বেরিয়েছিল যে শেখ মুজিব জাতীয় বেঈমান, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। তখন থেকে মূলত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আস্তে আস্তে একত্রিত হতে শুরু করলো। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির বিরুদ্ধে প্রতিবাদী কাফেলার ঠিকানা হয় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ। আমরা করমর্দন করব জয় বাংলা বলে, আমরা আলিঙ্গন করব জয় বাংলা বলে, আমরা দেখা হলে সাথে সাথে উচ্চস্বরে জয় বাংলা বলবো, টেলিফোন রিসিভ করব জয় বাংলা বলে। এটা আমাদের একটা রেওয়াজে পরিণত হয়েছিল। কিন্তু সুবিধাবাদী যারা, তারা সুবিধা নেওয়ার জন্যে, হালুয়া রুটির ভাগাভাগির জন্য মুক্তিযোদ্ধা সংসদে গিয়েছিল। মুক্তি সংগ্রাম চলছে, চলবে স্লোগান নিয়ে রক্তে অর্জিত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ। বাঙালি সংস্কৃতিকে ধারণ করে, লালন করে, তারা সবাই আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পারে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। ভিকটিম সাপোর্ট সেন্টারে মেয়েদের মানসিক কষ্ট হচ্ছে ভালো মানের কোনো হোটেলে নিয়ে রাখার দাবি জানিয়েছেন জাপানে জন্ম নেওয়া বাংলাদেশি 2 শিশুর বাবা। তার সন্তানদের ভালোর জন্য যে কোনো সমঝোতা মেনে নেওয়ারও ইঙ্গিত শিশুদের মা জাপানি নারী এরিকোর। অন্যদিকে 2.5 বছরের শিশুকে নিজেদের হেফাজতে নিতে আইনি লড়াইয়ে নেমেছেন এক বাংলাদেশি বাবা ও ভারতীয় মা। বিস্তারিত মিনালা দিবা রিপোর্টে। আদালতের নির্দেশে ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকা জন্মসূত্রে জাপানি 2 বাংলাদেশি শিশুকে দেখতে আসেন মা নাকানো এরিকো। আর তখন সন্তানদের সাথে দেখা করার অপেক্ষায় বাইরে ছিলেন বাবা ইমরান শরীফ। সন্তানদের সাথে দেখা করে জাপানি নাগরিক মা এরিক বলেন, এখানকার পরিবেশ অনেক ভালো, তবে সন্তানদের কল্যাণে যে কোনো সমঝোতায় রাজি তিনি। This place is clean, safe, and the people, and secure. Yes, welfare of the children. Yes, of course. অন্যদিকে বাংলাদেশি বংশোদ্ভূত বাবা ইমরান বলেন, পরিবার ছাড়া সন্তানরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। আমার মেয়ের এখান থেকে অন্য জায়গায় যাওয়া খুব দরকার। রাস্তায় বসে থাকা বাচ্চার মতো খাচ্ছিল আমার মেয়েগুলো। 2018 সালে জাপানে বাড়ি কেনা ও তার কিস্তি পরিশোধ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বে শুরু হয়। পরে গেল ফেব্রুয়ারিতে সন্তানদের নিয়ে দেশে চলে আসেন ইমরান। আর 19 আগস্ট সন্তানদের ফিরে পেতে বাংলাদেশে এসে আদালতে রিট করেন মা। এদিকে 2.5 বছরের শিশুকে নিজেদের হেফাজতে নিতে আইনি লড়াই নেমেছেন এক বাংলাদেশি বাবা ও ভারতীয় মা। তবে 2 মাসের জন্য এই শিশুকে ভারতীয় নাগরিক মা সাদিকা সাইদের হেফাজতে রাখতে বলেছেন হাইকোর্ট। এখন বাচ্চাটা আমাদেরকে কাস্টাডিতে দিয়েছে, বাচ্চা এবং বাচ্চার মাকে, এবং তারা 2 মাসের জন্য দিয়েছে। বাচ্চাকে বাবা দেখতে পারবেন সপ্তাহে 3 দিন, 9টা থেকে 6টার মধ্যে। এবং ওনারা অনেকবার বলছিলেন, তো কোর্ট বলেছেন আপনারা একটা সমঝোতায় চলে যাওয়ার চেষ্টা করেন। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় মৃত্যুর সংক্রমণ 2টি কমছে। 24 ঘন্টায় 102 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 25,729। নতুন শনাক্ত 4,698। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 13.77%। সুস্থতার হার বেড়ে হয়েছে 94%-র বেশি। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। করোনায় মৃত্যু ও শনাক্ত কমছে, বাড়ছে সুস্থতার সংখ্যা।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য বলছে ২৪ ঘন্টায় ৭৮৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ৩৪,১১১। শনাক্ত হয়েছে ৪,৬৯৮ জন। এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ১৪,৮২,৬২৮। মারা গেছে ১০২ জন। মোট মৃত্যু ২৫,৭২৯। নতুন ৮,৩১৪ জন সহ সুস্থ হয়েছে ১৩,৯৭,৮৮৫ জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে ১৩.৭৭%। সুস্থতার হার ৯৪%-এর বেশি। মৃত্যুহার ১.৭৪%। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে ৩৭ জন আর চট্টগ্রাম বিভাগে ২৪। ৬১ থেকে ৭০ বছরের মধ্যে মৃত্যু হার সবচেয়ে বেশি। করোনায় এ পর্যন্ত ৮,০০০-এর বেশি ৬০ মানুষের মৃত্যু হয়েছে, আর ৫১ থেকে ৬০ বছরের মধ্যে মৃত্যু হয়েছে ৬,০০০-এরও বেশি। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। দিনাজপুরে মা ছেলে অপহরণের মামলা ডিবিতে হস্তান্তর, দোষ স্বীকার করল প্রধান আসামি। এবং অবিলম্বে পরিমনির জামিন শুনানি করতে হাইকোর্টের রুল, জবাব দিতে হবে ১ সেপ্টেম্বরের মধ্যে। আবার আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে। দিনাজপুরে মা ছেলে অপহরণের মামলা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরের দিকে মামলাটি হস্তান্তর করা হয় বলে জানান ডিবির কর্মকর্তা। এদিকে অপহরণের শিকার ছেলে জাহাঙ্গীরের চিরির বন্দর থানায় দায়ের করা মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়, বাকি ৫ জনকে গ্রেপ্তারের অভিযান চলছে। এরা হচ্ছেন আরেফিন, সোহেল, রিয়াজ, সুমন ও জাহিদ। অন্যদিকে বুধবার প্রধান আসামি পুলিশের সোর্স ফসিউর রহমান পলাশ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরিমনির জামিন আবেদনের শুনানি মহানগর দায়রা জজ আদালতে অবিলম্বে করতে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের বেঞ্চ এ রুল জারি করেন। দায়রা জজ আদালতে পরিমনির জামিন শুনানি ২১ দিন পরে নির্ধারণ করার আদেশ কেন বাতিল করা হবে না তাও জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। ১ সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব চেয়ে ওই দিনই পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট। আর এ রুল জারির আদেশ ২৪ ঘন্টার মধ্যে বিবাদীদের কাছে পাঠাতে বলা হয়েছে। বাইশ ৮/২০২১ তারিখের আদেশ কেন স্যাটিসফাইড হবে না, এবং আমাদের যে বেল অ্যাপ্লিকেশন আছে ওনার কোর্টে, সেটা কেন ২ দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে না, তৎমর্মে রুল ইস্যু করেন। বন্যায় দেশের বিভিন্ন স্থানে নদী ভাঙন অব্যাহত রয়েছে, তবে কোথাও কোথাও কমছে পানি। রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় গলন্দ পয়েন্টে পানি ৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। তবে প্লাবিত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট, তুলে গেছে সবজি ক্ষেত। এদিকে ফরিদপুরে পদ্মার পানি কমতে শুরু করলেও এখনও তা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গাইবান্ধায় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায় সকালে তিস্তা ও যমুনা নদীতে ১ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পেয়েছে। গাইবান্ধায় ফুলছড়ি উপজেলার পিপুলিয়ার চর, এরেন্ডাবাড়ি, গোঘাট সহ বেশ কয়েকটি গ্রামে নদী ভাঙন শুরু হয়েছে। করোনা সংক্রমণ রোধে আরোপিত বিধিনিষেধ শিথিলের পর ভিড় বেড়েছে চট্টগ্রামের পাসপোর্ট অফিসে। গড়ে প্রতিদিন জমা পড়ছে ৮০০ থেকে ১,০০০ আবেদন। তবে ভোগান্তি বাড়ছেই পাসপোর্ট পাওয়া নিয়ে। যথাসময়ে পুলিশ রিপোর্ট না আসা, জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্রের ভুল ত্রুটির কারণে এমন বিড়ম্বনা, বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। ২০১০ সালে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস। পিয়ন, কর্মচারী, কর্মকর্তা মিলে তখন ছিলেন ২১ জন। ১০ বছরেও বাড়েনি সে জনবলের সংখ্যা। আগে যেখানে ২০০ থেকে ৩০০ আবেদন জমা পড়ত, এখন সেখানে প্রতিদিন জমা পড়ে প্রায় ১,০০০ খানেক আবেদন। করোনার বিধিনিষেধ শিথিলের পর বেড়েছে আবেদনের এই চাপ। তবে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে ই পাসপোর্টের ক্ষেত্রে। ওই নামে নাকি বলে ওই আমার ওই আইডি কার্ডের সাথে মিলে নাই। ওখানে যখন লিখছে তখন টাইপিং মিস্টেক হয়ে গেছে, এখন কারেকশন করার জন্য দাঁড়িয়ে এসেছি। ওনাদের মনে লোক
কম আছে, একটু বাড়ানো দরকার। এখানে অফিসিয়ালভাবে যতগুলা লোকজন দরকার সাপোর্ট দেওয়ার জন্য, অফিসিয়াল কাজ করার জন্য, আমার মনে হয় এখানে অত সংখ্যক লোক নাই। যথাসময়ে পুলিশ রিপোর্ট না আসা ও জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয়পত্রে ভুল ত্রুটি থাকাকে কারণ বলছেন সংশ্লিষ্টরা। পুরাতন পাসপোর্ট যাদের আছে তাদের বেলায় সমস্যা হচ্ছে এনআইডি কার্ড, বেশিরভাগ ক্ষেত্রে এনআইডি কার্ডের সমস্যা, এনআইডি কার্ড ভুল থাকে। পর্যাপ্ত জনবল না থাকায় সেবা দিতে গিয়ে হিমশিম অবস্থার কথা জানিয়েছেন বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক। শিক্ষা, চিকিৎসা, তারপরে বিভিন্ন প্রয়োজনে যারা এমনকি বেড়াইতে যাওয়ার জন্য মানুষের যে আর্থিক সচ্ছলতা বৃদ্ধির সাথে সাথে এই চাহিদাগুলো এইগুলো বৃদ্ধি পাইছে, যার কারণে এই পাসপোর্ট করার হার ব্যাপকভাবে বৃদ্ধি পাইছে। এর সাথে সমন্বয় রেখে যেন জনবল যেটা আগে ছিল জনবল বৃদ্ধির জন্য এই বিষয়টা প্রক্রিয়াধীন আছে। নানা যৌক্তিক কারণে প্রায় ৬,০০০ ই পাসপোর্ট বিতরণ করা যায়নি বলে জানান পরিচালক। হাসান ফেরদৌস, ২১ টেলিভিশন, চট্টগ্রাম। সংসদ ভবনের আশপাশ থেকে জিয়ার কবর সহ সকল স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য স্পিকারের কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মূল নকশা অনুযায়ী যেমনি মূল নকশা ছিল সেই অনুযায়ী সংসদ চত্বর থাকবে। এখানে জিয়াউর রহমান সহ আরও অনেক অবাঞ্ছিত ব্যক্তির কবর আশেপাশে আছে, সেগুলো থাকতে পারে না। যে সমস্ত স্থাপনা আছে তাও থাকতে পারে না। মাননীয় স্পিকারের কাছে আগেও আবেদন করেছি, আজকেও বলতে চাই, দয়া করে সংসদ চত্বর তার যেটা মূল পরিকল্পনা যেভাবে ছিল সেইভাবে যেন রাখা হয়। এবারে শোকাবহ আগস্ট। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কারাগারে রোজ নামচা এবং আমার দেখা নয়া চীন নিঃসন্দেহে সময়ের দলিল। লেখক ও গবেষকরা বলছেন বঙ্গবন্ধুকে বোঝার জন্য তার মানসিক দিক, চিন্তা, জাতির জন্য স্বপ্ন, ত্যাগ আর বাংলার ইতিহাস সুস্পষ্ট ও সাবলীলভাবে ফুটে উঠেছে বই তিনটিতে। শাসনতন্ত্র, জাতি গঠন তথা করণীয় সম্পর্কে দিক নির্দেশনা আছে বইগুলোতে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। সাহিত্য অনুরাগী বঙ্গবন্ধু লিখতেন কারাগারের নিঃসঙ্গ সেলে বসে। দীর্ঘ বন্দী জীবনে এই চর্চাটা চালিয়ে যেতে নিরন্তর উৎসাহ যোগাতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার সেই সব লেখা সংগ্রহ ও প্রকাশের উদ্যোগ নেন। যেদিন এই বইগুলি আমি তুলে দিলাম, মনে হচ্ছে আমার সব থেকে একটা আপন জিনিস আমি ওনার হাতে তুলে দিলাম। বারবার বলেছি যে এটা যেন তাড়াতাড়ি ছাপা হয়, অন্তত আমি যেন দেখতে পারি। ২০১২ সালে প্রথম প্রকাশিত হয় অসমাপ্ত আত্মজীবনী। ২০১৭ সালে কারাগারে রোজ নামচা এবং ২০২০ সালে আমার দেখা নয়া চীন। বঙ্গবন্ধু নিরেট গদ্য লেখেননি বা কঠিন কোনো শব্দ প্রয়োগ করেননি। তিনি সবসময় সাধারণ মানুষের ভাষাটাকে ধারণ করেছেন এবং সাধারণ ভাষায় তিনি কথা বলেছেন। বঙ্গবন্ধুর এই জাতির জন্য স্বপ্ন, বঙ্গবন্ধুর ত্যাগ, ইতিহাস, এসব সবই আমরা এই তিনটা বইতে পাবো। বঙ্গবন্ধু তার লেখায় ব্যক্তি থেকে রাজনৈতিক জীবনের বহু মাত্রিকতা যেমনি তুলে ধরেছেন, তেমনি সাবলীলভাবে ধারণ করেছেন সময়কে, বিশ্লেষণ করেছেন নানা চরিত্রকে। একটি জীবন কি পড়তে পড়তে প্রতিমূর্তি নিজেকে অতিক্রম করে একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এবং সেখানে তিনি কোথাও কিন্তু আপোষ করেনি, পিছপা হননি। এবং আমরা দেখি গুলিটা ওনার বুকেই লেগেছে, পিঠে লাগেনি। আমরা যদি দিক নির্দেশনা চাই আমাদের জাতি কোথায় যাবে, কোন দিকে কোন পথে এগুবে। বঙ্গবন্ধুকে নিয়েও লিখেছেন অনেকেই, তবে রয়েছে গবেষণা ধর্মী কিংবা অনুসন্ধানী লেখার ঘাটতি। বঙ্গবন্ধুর উপর প্রচুর বই লেখা হয়েছে, বিশ্বের আর কোনো নেতার উপর এত বই লেখা হয়নি, কিন্তু অধিকাংশ লেখাই কোনো গবেষণামূলক নয় এবং এক বই থেকে ১০০টি বই লেখা হয়েছে, যার ফলে নানা বিভ্রান্তি তৈরি হয়েছে। যদি গবেষণা হয় বঙ্গবন্ধুর সচেতন জীবনটা বেরিয়ে আসে, তাহলে এইসব বইগুলো এমনি ঝরে যাবে, এগুলো টিকবে না। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতে প্রাতিষ্ঠানিকভাবে তার জীবন ও কর্ম নিয়ে আরো গবেষণা হওয়া জরুরি। স্মৃতিমণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছে আবার সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে।
দেশে পৌঁছালো ভারতের উপহারের আরও 40টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, বাকিগুলো আসছে সেপ্টেম্বর। পর্যটক আকর্ষণে হোটেল, মোটেল ও বিমান সংস্থা দিচ্ছে নানা সুযোগ সুবিধা, এগিয়ে এসেছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। ভারত সরকারের দেয়া তৃতীয় চালানে আরও 40টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। ভারতের পেট্রোপোল বন্দরের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোলে প্রবেশ করে। চলতি বছরের 26-27 মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মোকাবেলায় 109টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বর মাসে পর্যায়ক্রমে আসবে। উপহার হিসেবে আসা প্রত্যেকটি অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। মহামারী করোনায় অন্যান্য সকল খাতের চেয়ে একটু বেশি বিপর্যস্ত পর্যটন শিল্প। ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে মূল্যছাড় সহ নানাভাবে পর্যটন টানার চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। দেশের অভ্যন্তরে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোয় ভ্রমণে হোটেল, মোটেল, বিমান টিকিট সহ ট্যুরস প্যাকেজে মিলছে আকর্ষণীয় ছাড়। আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্ডে বিল পরিশোধ দেওয়া হচ্ছে বিনা সুদে। বিস্তারিত কিস্তির সুবিধাও রয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। মহামারীর বিধিনিষেধ উঠেছে, এখন উন্মুক্ত পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো। হাঁপিয়ে ওঠা ঘরবন্দি মানুষ বলতে গেলে উদ্গ্রীব ঘোরাঘুরিতে। যদিও স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা বলবতই আছে। মাস্ক পরিধান না করে বিচে প্রবেশ করবেন না। আবার করোনার এই সময়ে বিদেশ ভ্রমণের ঝক্কি ঝামেলাও কম নয়। তাই তো অভ্যন্তরীণ পর্যটন কেন্দ্রগুলোই ভরসা ভ্রমণ পিপাসুদের কাছে। সাগর, পাহাড়, হাওর বাওর, চা বাগান সমৃদ্ধ এলাকা কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও সিলেট অঞ্চলে তাই এগিয়ে পর্যটকদের পছন্দের তালিকায়। সাথে সাথে প্রাণচাঞ্চল্য ফিরেছে এতদিন বন্ধ থাকা হোটেল, মোটেলগুলোয়। 4-5 তারকা তো বটেই, সাধারণ মানের এসব প্রতিষ্ঠানেও বিভিন্ন ছাড়ের ছড়াছড়ি। আমাদের গল্ফ কোর্স বলেন, আমাদের বিনোদন কেন্দ্র, বিভিন্ন সুইমিং পুল থেকে আরম্ভ করে সবকিছু ঠিকঠাক করে ফেলছি এবং আমরা গেস্ট পাওয়া শুরু করছি অলরেডি। আমরা 50% গেস্ট রাখতেছি এবং স্বাস্থ্যবিধি মেনে সব রিসোর্টই মোটামুটি ডিসকাউন্ট দিয়ে প্যাকেজ দিচ্ছি। বসে নেই বিমান সংস্থাগুলো। প্রথমবারের মতো দিনব্যাপী প্যাকেজ ট্যুর ঘোষণা করেছে তারা। জিরো না, আমরা আসলে অনেকে মাইনাসে চলে গেছি, সেই মাইনাস থেকে আসলে জিরোতে এসে আমাদেরকে পজিটিভে যেতে হবে। এখানে যেমন হোটেল ইনক্লুড করা আছে, আমাকে এয়ার টিকেট ইনক্লুড করা আছে, ফুড ফ্যাসিলিটিস গুলো ইনক্লুড করা আছে। 10,999 টাকায় সকালে যে এবং সন্ধ্যায় ফ্লাইটে ব্যাক করতে পারছে। সেই সক্ষমতার জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশের টুরিস্ট স্পট গুলোকে ভিজিট করার একটা সুবর্ণ সুযোগ এখন। এমনকি এই যে খরচের অর্থ পরিশোধেও এগিয়ে এসেছে ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। বিনা সুদে এবং মাসিক কিস্তিতে ভ্রমণ সংক্রান্ত খরচের বিল পরিশোধের সুযোগ দেওয়া হচ্ছে। এবং ডোমেস্টিক সাইডেও যদি আমরা বলি, প্রায় 4,000-5,000 কোটি টাকার একটি মার্কেট। এয়ার টিকেট থেকে শুরু করে অ্যাকোমোডেশন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যাংকগুলোর বিভিন্ন ধরনের অফারিংস থাকে। লিস্টেড যে হোটেলসগুলো আছে অথবা এয়ারলাইন্সগুলো আছে, সেখানে সে খরচ করলেও তাকে একবারে টাকাটা পে করতে হয় না, কিস্তিতে কিস্তিতে সে টাকাটি পে করতে পারে এবং সেটি সুদবিহীন। সব মিলিয়ে 20টি ব্যাংকের কার্ডে 6 মাসে এসব বিল পরিশোধের সুবিধা মিলবে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছে আকিজ বেকার্স লিমিটেডের বেকম্যানস করোনা ওয়ারিয়র্স। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সম্পূর্ণ সেটআপ সহ 4টি হাই ফ্লো নেজাল ক্যানোলা প্রদান করেছে আকিজ বেকার্স। এসব সামগ্রী গ্রহণ করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফজলুল কবির। এ সময় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আসিফ হোসেন ডন, হাসপাতালের উপাধ্যক্ষ আক্তারুন নেসা, আকিজ বেকার্সের মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর।
চালু হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1 নম্বর গেট উপশাখা। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন উপশাখার উদ্বোধন করেন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক দ্বয় জহুরুল হক ও মাসুদুর রহমান শাহ, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান সহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল হয়। হকি ফেডারেশনের আয়োজনে শুরু হয়েছে নারী হকি সিরিজ ও ফিটনেস ট্রেনিং ক্যাম্প। মৌলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সপ্তাহব্যাপী ক্যাম্পটি উদ্বোধন হয়েছে আজ। ক্যাম্পে ৪৫ জন খেলোয়াড় ডাকা হয়েছে। এদের মধ্য থেকে মাহমুদুর রহমান মমিন একাদশ ও শামসুল বাড়ি একাদশ নামে 2টি দল করে 5 ম্যাচের সিরিজ হবে। দ্বিতীয় ম্যাচটি হবে 27 আগস্ট। এরপর একদিন বিরতি দিয়ে 29 ও 30 আগস্ট তৃতীয় ও চতুর্থ ম্যাচ হবে। 1 সেপ্টেম্বর হবে পঞ্চম ও শেষ ম্যাচ। বাংলাদেশ সেনাবাহিনী আন্তঃক্লাব শুটিং প্রতিযোগিতা 2021-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান। আর্মি শুটিং রেঞ্জে 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবার আসরে 98 জন প্রতিযোগী 7টি ভিন্ন ভিন্ন ইভেন্টে অংশ নেন। এতে সর্বমোট 6246 পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম সেনা শুটিং ক্লাব। ব্যক্তিগত পর্যায়ে বিজয়ীদের স্বর্ণপদক প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান বলেন, কমনওয়েলথ ও অলিম্পিক গেমস সামনে রেখে শুটারদের প্রস্তুত করা হচ্ছে। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে বহু হতাহত, বাংলাদেশিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জিয়া পাকিস্তানের এজেন্ট, অস্ত্র হাতে যুদ্ধ করার কোনো নজির নেই বললেন প্রধানমন্ত্রী। বিএনপির ডানে বামে জঙ্গিরা বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে কুশীলবদের বিচারের দাবি জোরালো করার আহ্বান। জাপানি 2 কন্যার সাথে বাবা মায়ের সাক্ষাৎ, ভারতীয় শিশুকে মায়ের হেফাজতে দিলেন আদালত। এবং করোনায় কমছে সংক্রমণ ও মৃত্যু, 24 ঘন্টায় 102 জনের প্রাণহানি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2094 আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। এর পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।